কি গো জগাই, মাধব আজকে এলো না? আজকে তো ওর মেয়ের রিপোর্টগুলি আসার কথা না? মাস্টার মশাই, কি জানি কি হলো, আজকে তো এলো না। চলো একবার ওর বাড়ি থেকে ঘুরেই আসি। সেটাই ভালো, চলুন। এই ভেবে শৈলেন আর জগাই মাধবের বাড়িতে উপস্থিত হল। মাধব, মাধব! কি হয়েছে মাধব? তুমি দোকানে এলে না? মেয়ের রিপোর্ট কি এলো? মাস্টার মশাই, জগাই, তোমরা এসেছো? মাধব যেন এত সময় অনেক কষ্ট করে মেয়ের সামনে নিজের চোখের জল চেপে রেখেছিল, কিন্তু পরম আপন মাস্টার মশাই আর জগাইকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না। এ কি মাধব, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাদের। মাধব, অমন চুপ করে ফেকো না। মেয়ের রিপোর্ট যে ভালো আসেনি তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে বলো। কদিন ধরে তো মেয়েটার জ্বর, বমি আর মাথা যন্ত্রণা করছিল, আপনি জানেনই। ডাক্তার তাই কটা পরীক্ষা করতে বলেছিল। আজকে রিপোর্ট দেখে বললেন। হ্যাঁ, কি বললেন? চুপ করে গেলে কেন? ওর ব্রেন টিউমার হয়েছে, 2 সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে। এ কি বলছো? এর জন্য অত ভেঙে পড়ছো কেন? অপারেশন করলেই তো ঠিক হয়ে যাবে তোমার মেয়ে। মাস্টার মশাই, ওই অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে, আর আপনি তো আমার অবস্থা জানেনই, কি করে অপারেশন করাবো? মাধব, চিন্তা করো না, আমি টাকা দেব। এই ছাপুরে যে আমার পৈতৃক জমিটা আছে ওইটাই বেচে দেব। হে কি বলছেন? এমনিতেই আপনি শিক্ষকতা করে উপার্জিত অর্থের বেশিরভাগটাই গ্রামের মানুষদের সুবিধা অসুবিধার জন্য খরচ করেন, আর এখন না হবার। তাতে কি, তোমরা ছাড়া আমার আর আছেই বা কে? একলা মানুষ আমি, জমি দিয়ে কি হবে? মরে গেলে তোমরা সবাই মিলেই পুড়িয়ে দিও। এই দেখো আবার কাঁদে। তোমার মেয়ের কানে গেলে কি মনে করবে বলো তো? কিচ্ছু হবে না। আমাকে এই ছাপুর গ্রামের মোড়ল অনেকদিন আগেই জমিটা তার কাছে বিক্রির জন্য বলছিল, আমি না করছিলাম। যাই হোক, আর দেরি নয়, কালকেই রওনা দিচ্ছি ইছাপুরে। সেই মতো রবিবার সকালই ওরা 3 জন মিলে রওনা হলো ইছাপুরের দিকে। ঠিক হলো সেদিন পৌঁছে ওরা শৈলেনের বন্ধু তাপসের বাড়িতে থাকবে। পরের দিন সকাল থেকেই জমি বিক্রির কাজ শুরু করবে। সেই মতোই বন্ধু তাপসকে আগে থেকেই জানিয়ে রেখেছিল। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল, কিন্তু আকাশ ততক্ষণে ঘন কালো মেঘে পুরো ছেয়ে গেছে। ইছাপুর স্টেশনে যখন ওরা 3 জন এসে নামে তখন স্টেশন চত্বর ফাঁকা। হয়তো বৃষ্টি আসছে সেই আশঙ্কা করেই। মাস্টার মশাই, ঠিকানা কত দূর? মনে তো হচ্ছে খুব জোর বৃষ্টি আসছে। আমরা পৌঁছে যেতে পারবো তো? পৌঁছে তো যেতে পারবো মনে হয়, একটু জোরে পা চালাও। 3 জনে জোরে পা চালিয়ে চলতে শুরু করে, তবে শেষ রক্ষা হলো না। কিছু দূর যেতেই শুরু হলো বেশ জোরেই বৃষ্টি। আর যাওয়া যাবে না, চলো ওই নিমাই কাকার চায়ের দোকানের ছাউনির নিচে গিয়ে বসি। মাধব, চিন্তা করো না, এখানে এসে যখন পড়েছি সব বন্দোবস্ত করেই যাব। মাস্টার মশাই, আমার জন্য আপনার
এত কষ্ট করতে হচ্ছে। ছি ছি, তুমি, জগাই, গ্রামের সবাই আমরা একটা পরিবার। আর পরিবারের কেউ বিপদে পড়লে একে অপরের পাশে থাকবে, এইটাই তো নিয়ম। আগের বছর যখন আমার জন্ডিস হয়েছিল, তোমরা সবাই কিভাবে দিনরাত এক করে আমাকে সুস্থ করে তুলেছিলে, আমি কি তা ভুলে গেছি? মাস্টার মশাই, এই চায়ের দোকান মনে হয় আমাদের গ্রামের পটাইদার চায়ের দোকানের মতোই। হয়তো এই বৃষ্টি বলে আজকে এখানে কেউ নেই। তা বলতে পারো। আমার বাবা এই দোকানে খুব আসতেন। বাবা নিজে ভাইয়ের মতোই দেখতেন নিমাই কাকাকে। এই গ্রামের শেষ যেবার এসছিলাম বছর 5 আগে, তখনও নিমাই কাকাকে দেখেছিলাম। এইখানে বসেই তখন চা খেয়েছিলাম। নিমাই কাকা তো এই দোকানের পিছনে একটা ঘরে থাকে। একদিন তো আমরা এখানে আছি, নিয়ে আসবো তোমাদের। নিমাই কাকাও আমাদের পটাইয়ের মতোই খুব ভালো চা বানায়। শৈলেন জগাই আর মাধবকে এইসব কথাই বলছিল, এমন সময় হঠাৎ করেই ভিতর থেকে আওয়াজ আসে। শৈলেন, তুমি? দোকানের ভিতরে কোনো আলো নেই। বাইরের সামান্য আলোতেই একটি অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। নিমাই কাকা, তুমি? আমাদের গলার আওয়াজে নিশ্চয় তোমার ঘুম ভেঙে গেল, তাই না? কিছু মনে করো না, আসলে বৃষ্টি হচ্ছিল তাই। তোমার গলার আওয়াজ পেয়েই তো জেগে উঠলাম। কত দিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে তোমাকে দেখে। এখন যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, যাওয়া মুশকিল হবে। এখানেই বসো। নিমাই কাকা, তোমার চেহারার কি অবস্থা হয়েছে? তোমার কি শরীর খারাপ নাকি? ও কিছু না, আর শরীর খারাপ। তা শৈলেন, তুমি এতদিন পর, সেই কত দিন আগে এসেছিলে, মনে আছে? আসলে এখানে আর কেউ নেই, তাই আর আশাও হয় না। তাছাড়া এখন যেখানে থাকি, সবার ভালোবাসাতে সেখানে এমনভাবে জড়িয়ে গেছে যে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তবে এবার একটা দরকারে এসেছি এখানে। শৈলেন আসল কারণটা বলবে না ভেবেছিল, কিন্তু জগাই নিজে থেকেই সবটা নিমাইকে জানায়। শৈলেন যে গ্রামের সকলের পাশে সব সময় থাকে, সেটাও মাধব বলে। বাহ, কত বড় মন শৈলেন তোমার, ঠিক যেন তোমার বাবার মতো। ও কিছু না গো, ওরা আমাকে একটু বেশি ভালোবাসে তো, তাই এমন বেশি করে বলছে। তা তুমি বলো, তুমি কেমন আছো? তোমার দোকানে সেই আগের মতোই চা আর আড্ডা জমে তো? না গো, আমার দোকানে আর কেউ আসে না। আমার তো বয়স হয়েছে, খেই বা এই বুড়োর হাতে চা খাবে। মোড়লের ছেলের বন্ধু মধু চায়ের দোকান খুলেছে, সবাই ওখানেই যায়। কিছু টাকা বেশি দিতেও সবাই রাজি। তারা জানে তাতে মোড়ল খুশি থাকবে। আমার মতো গরিব চাওয়ালার আর কেই বা খবর নেবে? এ কেমন কথা হলো? বাদ দাও ও কথা। তবে তুমি যে বললে না, তোমার প্রতি গ্রামের সবার ভালোবাসার টান, এই টান বড় টান। এর জন্য কোনো রক্তের সম্পর্কের দরকার হয় না। এই টান অন্তরের, আত্মার। নিমাইয়ের এই কথাগুলোর মানে ঠিক বুঝতে পারল না কেউই। বেশ কিছুদিন ধরেই আমার চায়ের দোকানের লোক আসা একদমই কমে গিয়েছিল। তার মধ্যে শুরু হলো বৃষ্টি, যাতে যাও কজন লোক আসতো তারাও আর আসা বন্ধ করলো। ঠিক করলাম বৃষ্টির কটা দিন ছাতা মাথায় ঘুরে ঘুরে চা বিক্রি করব। বাস স্টপেজে, রেল স্টেশনে, বাসে ট্রেনে মানুষের যাতায়াত তো চলতেই থাকে, তাতে কিছু বেশি চা বিক্রি হলেও তো হতে পারে। এভাবেই একদিন এই ভেবে ইছাপুর স্টেশনে চা নিয়ে গেছি। কাকা, এক কাপ চা দাও তো। দেখি আমার সামনে মাঝবয়সী একটি লোক আর তার সাথে ফুটফুট একটি ছেলে, কি ভীষণ মায়া মাখানো দুটি চোখ। ওই বাচ্চা ছেলেটি আমার দিকে চেয়ে বলে,
দাদু, তুমি তো ভিজে গেছো, তোমার ঠান্ডা লেগে যাবে যে। এক মুহূর্তের ওই কটা শব্দে আমাকে আপন করে নিল, যেন আমার কত আপন, কত দিনের চেনা। ওকে দেখেই আমার মরে যাওয়ার ছেলেটার কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক ওর মতো বয়সে খেলতে গিয়ে তো কুয়োতে পড়ে। না দাদু ভাই, আমার কিচ্ছু হবে না। যত সময় ধরে ওর বাবা চা খাচ্ছিল, আমি ওর দিকেই তাকিয়েছিলাম। চাটা বেশ ভালো বানিয়েছ তো। কত হলো? 3 টাকা। আচ্ছা, তুমি কি এই স্টেশনেই থাকো? তোমায় আগে দেখিনি তো। না, এই আগের সপ্তাহ থেকে স্টেশনে আসছি। এই স্টেশনে তো চায়ের দোকান নেই। তুমি আসাতে ভালোই হলো। পরের রবিবার আসবে তো? তাহলে ট্রেন থেকে নেমে আবার চা খেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, থাকবো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, কিছু মনে না করলে? হ্যাঁ, বলো। আপনি কি ইছাপুরে নতুন এসেছেন? আগে দেখেছি বলে তো মনে হয় না। হ্যাঁ, আমি ইছাপুর হাই স্কুলে শিক্ষক হিসেবে নতুন বদলি হয়ে এসেছি। ছেলেকে আঁকা শেখাতে নিয়ে গিয়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। পরে রবিবার যখন আবার ওকে নিয়ে ফিরবো, তখন চা খেয়ে যাব। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসব। সেই লোকটি আমার টাকা মিটিয়ে চলে যাচ্ছিল, তখনই ওই বাচ্চা ছেলেটি বলে, দাদু, আমি আসি। এসো দাদু ভাই। কয়েক মুহূর্তের মধ্যেই বাচ্চাটি যেন কত আপন হয়ে গেল। বাবা, তুমি না আমাকে বলেছিলে যে চকলেট কিনে দেবে? না না, চকলেট খেলে দাঁতে পোকা হবে, ওসব খেতে নেই। বাচ্চাটি কাঁদতে শুরু করে। ওর বাবা কোনো মতে ওকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। ওকে কাঁদতে দেখে খুব খারাপ লাগছিল। দিতই না একটা চকলেট কিনে। এখন না খেলে আর কবে খাবে? পরের রবিবার একটু আগেই স্টেশনে চলে গিয়েছিলাম। অপেক্ষাতে রইলাম বাচ্চাটির আসার। ঠিক আগের রবিবারের সময় ট্রেন থেকে নামলো ওরা। তাও চা চটপট। হ্যাঁ, এই তো দিচ্ছি। দাদু ভাই, এটা তোমার। দাদু, তুমি আমার জন্য চকলেট এনেছো? এই বলেই মহা খুশি হয়ে আমার থেকেও চকলেটগুলো নিল। আরে আরে, এটার দাম? দাম দিতে হবে না দাদা, এই তো আমি ওকে এমনি দিলাম। এতে ওর বাবা যে খুব একটা খুশি হলো না, মুখ দেখেই বুঝতে পারলাম। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলল না। এইভাবে বেশ কয়েকটা সপ্তাহ কেটে গেল। আরে ও দাদা, ওই লোকের থেকে কি এত চা খান? লোকটা খুব একটা ভালো নয়, জানেন তো। আপনার ছেলেকে তো দেখি প্রায়ই ও চকলেট দেয়, দামও তো নেয় না আপনার থেকে। সাবধানে থাকবেন, আজকাল কিছুই তো বলা যায় না। ছেলে পুলে বশ করতে আর কতক্ষণ? ওই বুড়ো তো নিজের বউ ছেলে সবাইকে খেয়েছে। সে কি বলছেন? তাহলে আর কি বলছি, এসব চকলেট দিয়ে বশ করার ধান্দা। বাবা, ওরা কি সব বলে যাচ্ছে ওই দাদুটার নামে? চুপ কর তুই। তোর দাদুকে আমার বোঝা হয়ে গেছে। বাড়ি চল এখন, আর ওই চকলেটগুলো ফেল। বাবা, একটা রবিবার লোকটি আর বাচ্চা ছেলেটি ট্রেন থেকে নামতেই আমি চা আর চকলেট নিয়ে যাই। এই যে আপনার চা। এই, আর তোমাকে চা ফা দিতে হবে না, আর ভুলেও আমার ছেলেকে চকলেট দেবে না। চেঁচে পড়ে বারবার আমার ছেলেকে এই চকলেট দেওয়া দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই তোমার সম্পর্কে খবর নিয়েছি আমি। ছেলে বউ সব কটাকেই তো খেয়েছো পিশাচ একটা।
এখন চকলেট দিয়ে আমার ছেলেকে বশ করতে চাও নাকি? আমার থেকে টাকা হাতানোর মতলব? তোমাকে যেন আর না দেখি, না হলে পুলিশে দেব। এ কি বলছেন? আমি ছেলে ভরা আপনার ছেলেকে বশ করছি? বাবা তুমি দাদুকে বকছো কেন? দাদুর খুব কষ্ট হচ্ছে যে। ওই দেখো দাদুটা কাঁদছে। এই তুই চুপ কর। ওই 1 টাকার চকলেটের জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে। চল এখান থেকে। সেদিনের মতো কষ্ট আর আমি পাইনি। বাড়িতে ফিরে শুয়ে পড়লাম, কিছু খেতেও পারলাম না। আজ আজ তোদের কথা ভীষণ মনে পড়ছে রে। ওই বাচ্চা ছেলেটার মধ্যে যেন আমি তোকে খুঁজে পেয়েছিলাম। এইভাবে ওই মাস্টার মশাই আমায় ভুল বুঝলো। আমি কি কারোর ক্ষতি করতে পারি? বল বাবা, তুই বল। ও দাদু, আমায় চকলেট দেবে না? দাও আমায় চকলেট। ও দাদু। ওরম বাজে লোকের কাছে একদম যাবি না। চলে আয়। যেও না, যেও না খোকা, যেও না। খোকা, যেও না। ব্যাস, সব শেষ। সব শেষ? তো তার মানে? ওই ঘরের ভিতর যাও তোমরা। ওরা ঘরের ভিতরে গিয়ে দেখে মাটিতে পড়ে আছে একটি কঙ্কাল, আর তার পাশে সাদা কালো হয়ে আসা আবছা ছবি, যাতে একটা মহিলা আর বাচ্চা ছেলের মুখ। আর একটু দূরে পড়ে আছে একটা চিঠি। ওদের কারোর বুঝতে বাকি থাকে না। সেই রাতেই নিমাই সবার অজান্তেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এমনকি তার দেহটার সৎকার অবধি হয়নি। ওদের কারোর মধ্যেই কিন্তু কোনো ভয় নেই, আছে অনেক বেশি খারাপ লাগা। একটা একলা মানুষের কেউ খবর অবধি নেয় না। ছি, এই আমাদের সমাজ। সবাই ছুটছে টাকার পিছনে, কাকে তোষামত করতে হবে তার পেছনে। প্রকৃত মানুষের তার ভালোবাসার কোনো দাম নেই। শৈলেন, তুমি আমার একটা কাজ করে দেবে? শৈলেনের গলাতে তখন শব্দগুলো জড়িয়ে যাচ্ছে। ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওদের নিমাই কাকা আর নেই। কোনো মতে শৈলেন বলল, বলো নিমাই কাকা। এই চকলেটগুলো তুমি ওই বাচ্চাটাকে দেবে, আর এই চিঠিটা ওই মাস্টার মশাইকে দিও। ভেবেছিলাম একদিন হয়তো ওনাকে দিতে পারবো, বোঝাতে পারবো, কিন্তু তা আর হলো না। যে তোমাকে এত অপমান করলো, তারপরেও? ওই বাচ্চাটির তো কোনো দোষ নেই। ও যে আমাকে ভীষণ মায়াতে জড়িয়ে ফেলেছিল। এই চকলেটগুলো দিয়ে বলো স্টেশনের সেই দাদু দিয়েছে। আর একটা কথা, এই দোকান আর আমার ঘরের জমিটা বিক্রি করে দিও, আর সেই টাকা দিয়ে জগাইয়ের মেয়ের চিকিৎসা করো। নিজের বউ ছেলের জন্য তো কিছু করতে পারলাম না, এতে যদি ওর মেয়ে সুস্থ হয়ে যায় তাহলেই খুশি হব। জগাই হাত জোর করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। নিমাইয়ের অবয়ব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। মানুষটার যে কত বড় মন! হায় রে বোকা মানুষ, তোরা তা বুঝলি না কেউই। পরের দিন সকালে নিমাইয়ের দেহের অন্তিম সৎকার করে খবর নিয়ে তারা পৌঁছালো সেই মাস্টার মশাইয়ের বাড়িতে। আপনার ছেলেটি খুব ভালো, ওকে আমি বড় ভালোবেসে ফেলেছিলাম। আমার কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, ওর প্রতি আমার কোনো কুমতলব ছিল না। ওর মধ্যে আমি যেন আমার নিজের ছেলেকে দেখতে পেয়েছিলাম।
আমারও সংসার ছিল, ওর মতো একটা ফুটফুটে ছেলেও ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে ওরা সবাই আমায় ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়। সেই থেকে আমি বড্ড একা। আপনার ছেলেটিকে দেখতে পেয়ে আমি সেই কষ্টটা কিছুটা ভুলতে পেরেছিলাম, কিন্তু আপনি আমায় ভুল বুঝলেন। আপনার কাছে অনুরোধ করি, অন্তত একটা বার ওর সাথে আমায় দেখা করতে দিন, তাহলে আমি মরেও শান্তি পাব। কি ভীষণ অন্যায় করে ফেললাম আমি। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। লোকের কথা শুনে একটা ভালো মানুষকে এতটা কষ্ট দিলাম। আপনি একজন শিক্ষক, সমাজ গড়ার কারিগর। যদি মানুষই চিনতে না পারেন তাহলে চলবে কি করে? এখনো সময় আছে, নিজেকে পাল্টান। শৈলেন বাচ্চা ছেলেটির হাতে চকলেটগুলো দিল। স্টেশনের ওই দাদু আমাকে চকলেট দিয়েছে, কিন্তু দাদু এলো না যে। সে আর আসবে না। আসবে না? ঘুরতে গেছে বুঝি? হ্যাঁ, ওই দাদু এমন জায়গায় ঘুরতে গেছে যেখান থেকে আর কেউ ফেরে না। তোমাকেই চকলেট দেবে, এটাই তার শেষ ইচ্ছে ছিল। তবে যেখানে দাদু গেছে ও ওখানেই থাক। ওর খুব কাছের দুজনের সাথে দেখা হবে অনেক দিন পর। বাচ্চা ছেলেটি ওই কঠিন শব্দগুলির অর্থ হয়তো বুঝল না। আনন্দ মনে ওই চকলেটগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এরপর নিমাইয়ের জমি বিক্রি করে শুরু হলো মাধবের মেয়ের চিকিৎসা। সবাই মানে যে মাধবের মেয়ে সুস্থ হবে, কারণ ওতে এক ভীষণ ভালো মানুষের শুভকামনা, ভালোবাসা জড়িয়ে আছে যে।